হ্যালো, ওয়েলকাম ব্যাক মাই ফ্রেন্ডস। তো কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা আমাদের ম্যাক্রো ইকোনমিক্সের থার্ড ইউনিট বা আমাদের জয়দেব সরকার স্যারের বইয়ের 5th নাম্বার চ্যাপ্টার ব্যালেন্স অফ পেমেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ রেট সিস্টেম নিয়ে আলোচনা করব। চলো আজকে এই ক্লাসটাকে শুরু করি আর ওয়ান শটে আজকে আমাদের ক্লাসটা শেষ করি। চলিয়ে চলো তাহলে শুরু করি আমরা আজকের চ্যাপ্টার। দেখো, সবার আগে ব্যালেন্স অফ পেমেন্ট কাকে বলে আমরা ডেফিনেশন পড়ি, তারপর তোমাকে আমি এর মানে বুঝাই। দেখো কী লেখা আছে, কোনো দেশের লেনদেনের উদ্বৃত্তের হিসাব বলতে, লেনদেনের উদ্বৃত্তের হিসাব মানে ব্যালেন্স অফ পেমেন্ট বলতে আমরা বুঝি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে এক দেশের অধিবাসীদের সঙ্গে পৃথিবীর অন্য সকল দেশের অধিবাসীদের যাবতীয় অর্থনৈতিক লেনদেন ধারাবাহিক হিসাব। এটার মানে কি? এটার মানে একটা পার্টিকুলার টাইম পিরিয়ডে, সেই সময়টা আমরা 1 বছর ধরে নিই, একটা পার্টিকুলার টাইম পিরিয়ডে আমাদের দেশের সঙ্গে আর আশেপাশে যতগুলো দেশ আছে, অর্থাৎ আমেরিকা, তারপরে চায়না, জাপান, জার্মানি, এই সমস্ত দেশের যে লেনদেন হয়, আমাদের দেশের অধিবাসীদের সঙ্গে অন্যান্য সকল দেশের অধিবাসীদের যে লেনদেন হয়, এটাকে আমরা ব্যালেন্স অফ পেমেন্ট বলতে পারি। কি বুঝতে পারলাম? দেখো এবার দেখো কী লেখা আছে, পড়তে পারি। আচ্ছা, এটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে হবে। সেই সময়টা কত স্যার? সেই সময়টা সাধারণত আমরা 1 বছর ধরে নিই। ঠিক আছে, দেখো কী লেখা আছে, কোনো দেশের লেনদেনের উদ্বৃত্ত হিসাব বলতে মানে ব্যালেন্স অফ পেমেন্ট বলতে আমরা বুঝি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে, নির্দিষ্ট সময়টা কতটা? নির্দিষ্ট সময়, আমি এখানে চেঞ্জ করে দিচ্ছি, দেখো লেখাটা বুঝে নাও, নির্দিষ্ট সময়ের মধ্যে। এবার এই সময়টা কত হবে? সাধারণত হবে 1 ইয়ার বা 1 বছর। নির্দিষ্ট সময়ের মধ্যে এক দেশের অধিবাসীদের সঙ্গে মানে আমাদের দেশের সঙ্গে অন্য সকল দেশের অধিবাসীদের, অন্যান্য দেশের অধিবাসী যারা ওখানে থাকে তাদের যাবতীয় অর্থনৈতিক লেনদেনের ধারাবাহিক হিসাব, আমাদের মধ্যে যা যা লেনদেন হয় সেটার হিসাব। অর্থাৎ আমাদের দেশের সঙ্গে অন্যান্য দেশের লেনদেন যেগুলো হয় সেটাকে যদি আমি একটা স্টেটমেন্টের মধ্যে নামাই, তাহলে তাকে আমরা ব্যালেন্স অফ পেমেন্ট বলতে পারবো। এই ডেফিনেশনটা পড়ে বুঝতে হবে বলতে কি যাচ্ছে। আমাদের কিন্তু পরীক্ষায় MCQ আসবে, তো মুখস্থ করার বিষয় নেই, পড়াটা বুঝো কি বলতে যাচ্ছে। কি তো ব্যালেন্স অফ পেমেন্ট আশা করি আমি বুঝতে পারলাম যে আমাদের দেশের সঙ্গে অন্য দেশের যে লেনদেন হয় সেটাকে আমরা ব্যালেন্স অফ পেমেন্ট বলতে পারবো। এবার আমরা যখন বলবো স্যার আমাদের দেশের সঙ্গে অন্য দেশের যা লেনদেন হয়, এটাকে আমরা কীভাবে সামারি করব? দেখো, এটাকে বোঝার জন্য মেনলি আমরা একটা টেবিল বা একটা হিসাব খাত বানাই। তোমরা যারা কমার্সের স্টুডেন্ট বা কমার্স নিয়ে পড়ছো, তোমরা বলতে পারবা অ্যাকাউন্ট কী জিনিস, তাই না? কিন্তু আমাদের মধ্যে এখন অনেক বাচ্চা এমন আছে যারা আর্টস ব্যাকগ্রাউন্ড বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আছো, যারা ইকোনমিক্স নিয়েছো, তাই না? তাদেরকে আমি ইজি করার জন্য বলে দিচ্ছি অ্যাকাউন্ট কী জিনিস। অ্যাকাউন্ট একটা টেবিল ফরম্যাটে হয়। এই দেখো, এমন একটা টেবিল ফরম্যাটে অ্যাকাউন্টটা তৈরি করা হয়। কি বুঝতে পারতেছি? এইবার যেমন কি তোমাকে আমি দেখাই, একটা মিনিট স্যার। হ্যাঁ, দেখো কি হচ্ছে যে এটা আমার লেট সাপোজ এই যে এরকম একটা আমি অ্যামাউন্টের ঘরে দিলাম, এমন একটা আমি অ্যামাউন্টের ঘরে দিলাম, ঠিক আছে? এই যে এই ঘরটাকে আমি লিখলাম পাওনা। কি লিখলাম? এই ঘরটাকে আমি পাওনা, ব্র্যাকেটে লিখে দিলাম ক্রেডিট। আর এই ঘরটাকে আমি লিখে দিলাম দেনা, ব্র্যাকেটে লিখে দিলাম ডেবিট। ঠিক আছে, ক্রেডিট আর ডেবিট। এরকম একটা অ্যাকাউন্টের ছক বানাবো। এই ছকের মধ্যে আমরা বাইরের দেশ থেকে যা যা পাবো সেটা এখানে আসবে, ইজি। এরকম একটা ছক বানাবো, এই ছকের মধ্যে আমাদের বাইরের দেশ থেকে আমরা যা যা পাবো সেটা আসবে, আর এখানে কি আসবে? আমরা বাইরের দেশকে যা যা দিব সেটা। এই ছকটাকেই, এই অ্যাকাউন্টকেই আমরা ব্যালেন্স অফ পেমেন্ট বলতে পারি। কি বুঝতে পারলাম? তুমি একটা কাজ করো, আগে একটা স্ক্রিনশট নিয়ে নাও, লিখে নাও খাতার মধ্যে তোমরা, তারপর আমরা পাওনা আর দেনা আরও ভালো মতো করে বুঝি। আচ্ছা, এবার তাহলে চলো আমরা আমাদের টেবিলটা দেখি, যে টেবিলটা তোমাকে আমি একটু আগে বললাম যে টেবিলটা কীভাবে হয়। দেখো, এই টেবিলের বাঁ দিকে আমি লিখলাম পাওনা ক্রেডিট, আর ডান দিকে আমি লিখলাম দেনা বা ডেবিট। এবার এর মধ্যে আমি কিছু কিছু জিনিস লিখছি। সেটা বলার আগে তোমাকে আমি একটু আগে যে বললাম পাওনা মানে আমরা যা পাই, ওকে, আমরা বাইরের দেশ থেকে যা পাই, যে টাকাটা পাই সেটা আমাদের পাওনার দিকে আসবে। আর দেনা মানে আমাকে দিতে হবে, তো বাইরের দেশে আমি যা দিব সেটা হবে দেনার দিকে। এবার এক এক করে কি লেখা আছে সেটা পড়ো, দেখো বোঝো। 1 নম্বরে আমি লিখলাম দৃশ্য রপ্তানি। না, হোয়াট ডু ইউ মিন বাই দৃশ্য রপ্তানি? মানে আমরা যে সমস্ত দ্রব্য বাইরের দেশে বিক্রি করি, যেমন আমাদের দেশ থেকে আমরা পাট,
তারপরে চা পাতা, এরকম বা রুই, এমন অনেক জিনিস যেটা আমরা বাইরের দেশে এক্সপোর্ট করে থাকি। ঠিক আমরা আমাদের দেশ থেকে অনেক কিছু বাইরের দেশে এক্সপোর্ট করে থাকি বা রপ্তানি করে থাকি, তার পরিবর্তে আমরা বাইরের দেশ থেকে টাকা পাবো। স্বাভাবিক কথা, যখন বাইরের দেশকে আমরা মাল বিক্রি করি তার পরিবর্তে আমরা কী পাবো? টাকা পাবো। তো সেটা দৃশ্য রপ্তানি আমাদের পাওনা সাইডে আসবে, এখন টাকা পাবো। তো আমি এখানে 500 টাকা লিখে দিলাম। স্যার এই 500 টাকা কোথা থেকে আসছে? এটা আমি একটা অ্যাজিউম করলাম। আমাদের জয়দেব সরকার স্যারের বইতে যেই টেবিলটা দেওয়া আছে সেই টেবিলটাই ব্যবহার করেছি আমি, যাতে তোমার বুঝতে ইজি হবে। ঠিক আছে, তো এখানে আমরা ধরে নিচ্ছি যে 500 রপ্তানি আসলো। ঠিক, আচ্ছা অদৃশ্য রপ্তানি মানে কি? অদৃশ্য রপ্তানিকে আমরা বলতে পারি বাংলায় সেবা। এটা আমি কি বলবো? সেবা। অর্থাৎ আমাদের দেশের ডাক্তার, বৈজ্ঞানিক অনেকে আছেন বা টিচার, আমরা যখন পড়াই যখন, এবার অনেকজন যদি কেউ বাইরের আমাদের এখান থেকে সেবা নিচ্ছে, অর্থাৎ আমাদের ডাক্তার বাইরে গিয়ে কোনো কাজ করলো, সার্ভিস দিল, এনি কাইন্ড অফ সার্ভিস আমাদের এখান থেকে ওখানে প্রোভাইড করা হচ্ছে, তার পরিবর্তে আমাদের দেশে যেই টাকাটা আসছে, ঠিক আছে, তাহলে সেই যেই টাকাটা আমাদের পাবো ওটাকে বলা হচ্ছে অদৃশ্য রপ্তানি। অদৃশ্য রপ্তানি মানে বুঝতে পারলাম যে আমাদের দেশের যেই লোকগুলো বাইরের দেশে সেবা দিচ্ছে আর তার পরিবর্তে যেই টাকাটা আমাদের দেশে আসবে, আমরা যে টাকাটা পাবো সেটাকে আমরা লিখবো এখানে অদৃশ্য রপ্তানিতে, অর্থাৎ 200 টাকা লিখে দিলাম। ইজি আছে। এইবার এই পাশে আমরা চলে আসি দেনা। দেনা থেকে লেখা আছে দৃশ্য আমদানি। না, দৃশ্য আমদানি মানে কি? সেমভাবে আমরা যে সমস্ত দ্রব্য বাইরের দেশ থেকে ইম্পোর্ট করব, আমাদের এখানে মোবাইল, কার, তারপরে মেশিন, যাবতীয় অনেকগুলো দ্রব্য আমরা বাইরের দেশ থেকে কিনে থাকি। ঠিক কথা, অনেক দ্রব্যই আমরা বাইরের দেশ থেকে কিনে থাকি। তো সেটা ইম্পোর্ট করব, তো ইম্পোর্ট করব তো আমাকে টাকা দিতে হবে। দেনা মানে কি বলছিলাম? টাকা দিতে হবে। তো যে সমস্ত দৃশ্য আমদানি আমরা করি সেটা আমাদের দেনার দিকে আসবে। আর কি আসবে? অদৃশ্য আমদানি। সেমভাবে যেভাবে আমাদের দেশের লোক বাইরে কাজ করে, তিনি বাইরের দেশের ডাক্তাররাও আমাদের এখানে আসে, তার পরিবর্তে আমরা টাকা বাইরের দেশে পাঠাই, তো আমাকে টাকা দিতে হবে, দেনা মানে দিতে হবে। তো ওটা হয়ে গেল অদৃশ্য আমদানি। এবার তুমি 3 নাম্বার এখানে চলে আসো, প্রতিদানহীন পাওনা। স্যার প্রতিদানহীন পাওনা কি জিনিস? অর্থাৎ যার পরিবর্তে আমাকে কোনো কিছু দিতে হয় না। কি বললাম আবার থেকে বুঝাই? যখন আমরা বাইরের দেশ থেকে টাকা পাই, পাওনা মানে কি? টাকা পাচ্ছি আমি, কিন্তু এর পরিবর্তে আমাকে কিছু দিতে হচ্ছে না। মানে যখন মাঝে মাঝে আসাম বা অন্যান্য সাইডে আমাদের যখন বন্যা চলে আসে বা কোনো রকম সমস্যা চলে আসছে, তখন বাইরের দেশের লোকরা আমাদের দেশে টাকা ডোনেট করে, দান করে। ঠিক, এবার টাকা দান করলো, বা আমার বাবা কোনো তোমাদের কেউ রিলেটিভ বাইরের দেশে আছে, তারা এখানে গিফট পাঠাইছে তোমাকে, এই সমস্ত যাবতীয় যেই গিফট পাঠালো তোমাকে, এমনি এমনি পাঠাইছে, বা দান আসছে বাইরের দেশ থেকে সেটা এমনি আসছে আমাদের, এর পরিবর্তে আমাকে কিছু করতে হয়নি। তো এই ধরনের যে পাওনা, যেটা আমি পাবো, মানে আমি টাকা পাচ্ছি বাট ওর জন্য আমি কিছু করছি না, তাকে বলা হচ্ছে প্রতিদানহীন পাওনা। সেমভাবে আমরাও বাইরের দেশকে আবার কিছু না কিছু ডোনেট করে থাকি, দিয়ে থাকি। তো আমরা যখন বাইরের দেশে কিছু না কিছু দিব উইথাউট এনি রিজন, বা তার পরিবর্তে আমরা কিছু পাচ্ছি না, তো দিতে হবে, তো দেনা, এই জন্য এখানে আসলো। তো প্রতিদানহীন দেনাটা বুঝতে পারলাম, এটা ওয়ান কাইন্ড অফ দান বা ডোনেশন বা গিফট বা চ্যারিটি। কি, তো এটা যখন আমি পাবো তখন এই পাশে আসবে, যখন দিব তখন এই পাশে আসবে, সিম্পল। আর লাস্ট হচ্ছে মূলধনী পাওনা। মূলধনী পাওনা কি জিনিস? মূলধনী পাওনা হচ্ছে যখন আমি বাইরের দেশ থেকে লোন নিচ্ছি, ঠিক আছে, যখন বাইরের দেশ থেকে আমি লোন নিচ্ছি, ওয়ার্ল্ড ব্যাঙ্ক হলো, IMF হলো। আচ্ছা, IMF এর ফুল ফর্মটা তুমি আমাকে অবশ্যই কমেন্ট সেকশন জানাবে, ঠিক আছে। তো IMF হলো বা ওয়ার্ল্ড ব্যাঙ্ক হলো, এখান থেকে যখন আমরা লোন নিই, ঠিক আছে, এখান থেকে যখন আমরা লোন নিয়ে থাকি, সেই লোনের টাকা যেটা আমরা পাই সেটা আমাদের মূলধনী পাওনাতে আসবে। টাকা পাচ্ছি, সেমভাবে আমরা লোন দিতেও পারি অন্য কাউকে, তো দেনার দিকে আসবে, ঠিক আছে। তো এরকমভাবে আমরা মোটামুটি বাইরের দেশ থেকে এই টাকাগুলো পাই, আর আমরা বাইরের দেশে এই টাকাগুলো দিয়ে থাকি। দেখো, এটা আর এটা সমান হয়ে গেছে, ঠিক আছে, বাট সমান কি সবসময় হয় না? এরকম কোনো নিয়ম নেই সমান যে হবে, ঠিক আছে। এটা আমরা একটা সমান একটা অঙ্ক করেছি বলে সমান হয়েছে, বাট সমান হবেই কোনো মানে নেই। হতে পারে পাওনা কম দেনা বেশি, বা দেনা কম পাওনা বেশি, হতে পারে, ইট ইজ পসিবল, ঠিক আছে। তো এই অবস্থাটা সবথেকে বেস্ট অ্যাকচুয়ালি, এটা হচ্ছে আইডিয়াল অবস্থা, মানে আদর্শ, যখন পাওনা আর দেনা সবসময় সমান, ভারসাম্য এখানে থাকে। একেই বলা হয় অ্যাকচুয়ালি ব্যালেন্স অফ পেমেন্ট। কি, আশা করি তোমাকে আমি বুঝতে পারলাম যে এই টেবিলটার মানে কি, ব্যালেন্স অফ পেমেন্টের মানে কি। কি বুঝতে পারলাম কি পারলাম না? তোমরা একটা টেবিলটা খাতায় লিখে নাও, দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও আমাদের, ঠিক আছে। এরপরে আমরা আসবো এক এক করে বাণিজ্য দফা বা বাণিজ্য উদ্বৃত্ত। এবার আমাদের বইতে কয়েকটা টার্মস আছে, ঠিক আছে, সেই টার্মসগুলো নিয়ে আমরা এখন আগে আলোচনা করি। দেখো, তুমি একটা কাজ করো, আগে এটা তুমি স্ক্রিনশট নিয়ে নাও। দেখো, এইবার আমাদের বইতে কিছু টার্মস আছে, যেমন এক এক করে আমি টার্মসগুলো নিচে লিখি। সবার আগে আমার লেখা আছে ব্যালেন্স অফ ট্রেড বা বাণিজ্য উদ্বৃত্ত। আমি লিখলাম ব্যালেন্স অফ ট্রেড, ব্যালেন্স অফ ট্রেড
বাংলা যাকে বলে বাণিজ্য উদ্বৃত্ত। বাণিজ্য উদ্বৃত্ত এটার মানে কি? বাণিজ্য উদ্বৃত্ত বা ব্যালেন্স অফ ট্রেড মানে কি? যখন দৃশ্য রপ্তানির সঙ্গে দৃশ্য আমদানিকে বিয়োগ করা হয়। আই রিপিট, দৃশ্য রপ্তানির সঙ্গে দৃশ্য রপ্তানি, যত টাকা আমি মানে পাবো বাইরের দেশ থেকে, দৃশ্য রপ্তানি গুডস এক্সপোর্ট করে, এখান থেকে যখন যত টাকা আমাকে বাইরে দিতে হবে, মানে আমদানি দিনামানি দিতে হবে, যখন এটা বিয়োগ করব তাহলে আমি পেয়ে যাব ব্যালেন্স অফ ট্রেড বা বাণিজ্য উদ্বৃত্ত। আবার থেকে বলি স্যার, কি বললাম? গোলায় বানা, আমি বাইরের দেশে রপ্তানি করে যত টাকা পাবো, আমি এই কেসে কত টাকা পাচ্ছি? 500 টাকা পাচ্ছি। আর বাইরের দেশে কত টাকা দিতে হবে? ফর ইম্পোর্টেড গুডস 600 টাকা দিতে হবে। তো 500 মাইনাস 600, তো এটা হয়ে গেল -100, এটা হয়ে গেল আমাদের বাণিজ্য উদ্বৃত্ত বা ব্যালেন্স অফ ট্রেড। আশা করি তোমাদেরকে বুঝাতে পারলাম যে মানেটা কী বলছে। বাণিজ্য উদ্বৃত্ত মানে পরীক্ষার এমসিকিউতে এই অঙ্কটা ছোটো মোটো অঙ্ক তো না, একদম ছোট্ট করে বুঝতে হবে। দৃশ্য রপ্তানি বিয়োগ দৃশ্য আমদানি করার পর যে উত্তরটা আসবে তাকে আমরা বাণিজ্য উদ্বৃত্ত বা ব্যালেন্স অফ ট্রেড বলতে পারি। এটা এখানে মাইনাস চলে আসছে, কোনো ব্যাপার নেই। এইবার 2 নম্বর যেটা আসবে সেটাকে আমরা বলবো ব্যালেন্স অফ কারেন্ট অ্যাকাউন্ট, নাকি না? সেটাকে আমরা বলবো। এবার 2 নম্বর যেটা পড়বো সেটা হচ্ছে সেবামূলক কাজের উদ্বৃত্ত। বাংলায় লেখা আছে সেবামূলক কাজের উদ্বৃত্ত, বাংলায় লিখি, ঠিক আছে? এইটা আশা করি তোমরা আইডিয়া লাগাই নিচ্ছ কী হচ্ছে। সেবামূলক কাজের উদ্বৃত্ত, আচ্ছা এটার মানে কি? এইটার মানে আমরা বাইরের দেশ থেকে কত টাকা পাচ্ছি বাই এক্সপোর্টিং ইনভিজিবল গুডস, মানে সেবা দিয়ে, বাইরের দেশে সেবা দিয়ে আমি কয় টাকা পাচ্ছি, মাইনাস বাইরের দেশে আমাদের কাছ থেকে সেবা নিলে, মানে বাইরের দেশ থেকে আমরা সেবা নিলে আমরা কয় টাকা দিচ্ছি। ওকে, এটা মাইনাস এটা। আবার থেকে বলি, বাইরের দেশে আমরা সেবা দিয়ে কয় টাকা পাচ্ছি, মাইনাস বাইরের দেশকে আমরা সেবা নিয়ে কয় টাকা দিচ্ছি। কি বুঝতে পারলাম কি পারলাম না? বাইরের দেশ থেকে আমাদের কয় টাকা আসছে ফর এক্সপোর্টিং সার্ভিস, অ্যান্ড বাইরের দেশকে আমরা কয় টাকা দিচ্ছি ফর ইম্পোর্টেড সার্ভিস। এটা যখন বিয়োগ করব তাহলে তাকে আমরা বলবো সেবামূলক কাজের উদ্বৃত্ত। আমাদের এই ক্ষেত্রে উত্তর চলে আসে 200 মাইনাস 100, দ্যাট ইজ ইকুয়াল টু 100। তো সেবামূলক কাজের উদ্বৃত্ত আমরা আসলে বুঝতে পারলাম। এটা আর এটা বুঝতে কোনো সমস্যা আছে নাকি বলো আমাকে। এবার একতরফা সেমভাবে, একতরফা আমি লিখলাম 3 নম্বরে। 3 নম্বরে দেওয়া আছে একতরফা দেনা পাওনার উদ্বৃত্ত। একতরফা মানে এটা হচ্ছে একতরফা। একতরফা কেন? কারণ এর জন্য আমার কিছু করতে হচ্ছে না, টাকা আসছে আর টাকা যাচ্ছে, সিম্পল। বাট কেন টাকা আসছে ওর জন্য আমার কিছু করতে হবে কি, বা কেন টাকা দিচ্ছি ওর জন্য কিছু পাবো নাকি না। তো এটা হলো একতরফা প্রতিদানটা। তো এখান থেকে যখন এটা বিয়োগ করবো তখন তাকে আমি বলবো একতরফা দেনা পাওনার উদ্বৃত্ত। আমি এখানে লিখে দিচ্ছি, সূত্রটা তোমরা আর নিজেরা লিখে দিবে, ঠিক আছে? একতরফা দেনা পাওনার উদ্বৃত্ত, দেনা পাওনার উদ্বৃত্ত, ঠিক আছে? এইটা হলো 3টা আমরা যেটা বুঝতে পারলাম। কোনো বুঝতে অসুবিধা থাকলে আমাকে অবশ্যই জানাও। দেখো এই 3টা তোমরা আগে ভালো মতো করে লিখে নাও, বুঝে নাও কী সমস্যা আছে। প্রথমেরটা আছে এটা মাইনাস এটা, 1 মাইনাস 5, তারপর এটা আছে 2 মাইনাস 6, এটা মাইনাস এটা, তারপর এটা আছে এটা মাইনাস এটা। কি বুঝতে কোনো সমস্যা? দেখো সর্বপ্রথমে ব্যালেন্স অফ ট্রেড বললাম, তারপর আমরা বললাম তোমার সেবামূলক কাজের উদ্বৃত্ত, আর তারপর থার্ড আমরা বললাম একতরফা দেনা পাওনা উদ্বৃত্ত। এবার আমরা চলে আসি নেক্সট পার্ট। তো আমি এটাকে মুছি, তুমি স্ক্রিনশটটা নিয়ে নাও একবার, তারপরে মুছি এটাকে। চলো এবার আমি চলে আসি, সেটা হচ্ছে আমাদের 4 নম্বর পার্টে, কারণ পরীক্ষা এমসিকিউ এখান থেকে আসবে, কেমন? চলো এবার 4 নম্বর পার্টটা কী বলছে দেখো। 4 নম্বর যে পার্টটা আছে তাকে বলা হবে চলতি খাতে উদ্বৃত্ত বা কারেন্ট অ্যাকাউন্ট ট্রেড। কী বলে? চলতি খাতে উদ্বৃত্ত, চলতি খাতে উদ্বৃত্ত। স্যার এটার কি মানে? এটার মানে এই 3টা, কোনটা? এই 3টা মাইনাস এই 3টা, অর্থাৎ দৃশ্য রপ্তানি, অদৃশ্য রপ্তানি আর প্রতিদান পাওনা। এই 3টাকে যোগ করে যত টাকা হয় মাইনাস এই 3টাকে যোগ করে যত টাকা হয়, তারপর যে অ্যান্সারটা বেরোবে একে আমরা বলবো চলতি খাতে উদ্বৃত্ত। তাহলে ব্যাপারটা দাঁড়ালো কেমন? ব্যাপারটা দাঁড়ালো হচ্ছে 500 + 200 + 100, 500 + 200 + 100 মাইনাস 6 1 2, 600 100 200। তাহলে যেই উত্তরটা বেরোবে এখানে 5 2 7 1 8, 6
1 7 2 9, এখানে -100 বেরোবে, ঠিক আছে না? তো এটা বেরোলো আমাদের চলতি খাতে উদ্বৃত্ত। আশা করি তোমাকে আমি চলতি খাতে উদ্বৃত্তটা বুঝতে পারলাম। ঠিক, এখন অবধি আমরা দেখো 4টা করলাম। সবার প্রথমে আমাদের ছিল বাণিজ্য উদ্বৃত্ত, তারপর আমাদের ছিল সেবামূলক কাজে উদ্বৃত্ত, 3 নম্বর আমাদের ছিল একতরফা দেনা পাওনার উদ্বৃত্ত, আর 4 নম্বর হলো চলতি খাতে উদ্বৃত্ত। চলতি খাতে উদ্বৃত্ত কীভাবে বের করলাম? এই 3টাকে যোগ করে বিয়োগ করে দিলাম, এখান থেকে এটা বিয়োগ করে দিলাম, তাহলে আমাদের অ্যান্সার চলে আসলো। এইবার 5 নাম্বারটি কি আছে? মূলধনী খাতে উদ্বৃত্ত। এই যে মূলধনী খাত মানে এইটা, শুধুমাত্র এই পার্টটা আর এই পার্টটা, কি বুঝতে পারলাম? এটা এখান থেকে যখন এটা বিয়োগ করব তাহলে যে উত্তরটা বেরোবে তাকে আমরা বলবো মূলধনী খাতে উদ্বৃত্ত। তাকে আমরা কি বলবো? মূলধনী খাতে উদ্বৃত্ত, অর্থাৎ 400 - 200, এটা আমাদের অ্যান্সার। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, মোট 6টা সূত্র এখান থেকে বেরোচ্ছে। এই 6টা সূত্রই তুমি কিন্তু ভালো মতো করে খাতায় নামাবা, ঠিক আছে না? আগে 3টা বললাম, এখন 2টা বলা হয়ে গেছে। আর 4 নাম্বার যে 6 নাম্বার সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লেনদেনের উদ্বৃত্ত বা ব্যালেন্স অফ পেমেন্ট। আমাদের চ্যাপ্টারে যেটা নাম আছে ব্যালেন্স অফ পেমেন্ট, এটা কীভাবে বেরোবে? এই পুরাটার থেকে এই পুরোটা মাইনাস করে। আবার থেকে বলো স্যার, এই পুরাটার থেকে এই পুরোটা মাইনাস করার পর যে টাকাটা বেরোবে এটা কি আমরা বলবো ব্যালেন্স অফ পেমেন্ট। কি বুঝতে পারলাম? বাংলা কি বলে স্যার? বাণিজ্য বলে লেনদেনের উদ্বৃত্ত। বাংলা কি বলবো আমি? লেনদেনের উদ্বৃত্ত। কোনটা মাইনাস কোনটা? এই পুরোটা। 5 2 7 1 8 4 1200 মাইনাস 6 1 7 2 9 2। আরে ভাই কিছু ভুল লিখছি নাকি আমি? তোমাকে তো বলোই নিয়ে গেছে, আর যোগ ভুলেছে তোমাদের। 5 2 7 1 8 4 12, 6 1 7 2 9 2 11 হচ্ছে। তো আমাদের যোগ কোথাও ভুল হয়েছিল? হ্যাঁ স্যার, যোগ ভুল হয়েছে এই জায়গাটায়, এটা হচ্ছে 300। সরি, তাই না? তাহলে এটাও আমাদের চেঞ্জ হয়ে গেল। এটা 400 - 300, এটা হয়ে গেল আমাদের 100, ঠিক আছে? আচ্ছা, 1200 - 1200, তাহলে এই পয়েন্টটাকে আমরা বললাম 0, ঠিক? তো এটা হলো আমাদের লেনদেনের উদ্বৃত্ত বা ব্যালেন্স অফ পেমেন্ট। এই 6টা সূত্র ভালো মতো করে মনে রাখবে। আমি একটু রিভাইজ করে দিই, তোমাদের মনে আছে কিনা দেখো। ফার্স্ট ছিল আমাদের বাণিজ্যের উদ্বৃত্ত, সেকেন্ড ছিল আমাদের সেবামূলক কাজে উদ্বৃত্ত, থার্ড ছিল আমাদের একতরফা দেনা পাওয়ার উদ্বৃত্ত, 4 নম্বর চলতি খাত, 5 নম্বর মূলধনী, আর 6 নম্বর সব থেকে লাস্ট সবাইকে নিয়ে সবাই হবে, এটা হচ্ছে লেনদেনের উদ্বৃত্ত বা ব্যালেন্স অফ পেমেন্ট। আশা করি তোমাকে এই ব্যালেন্স অফ পেমেন্টের এই ছকটা ভালো মতো বুঝতে পারলাম। এই ছকের মধ্যে কোন কোন জিনিস আসে সেটাও ভালো মতো বুঝতে পারলাম, ঠিক আছে? এবার আমরা যাই আমাদের নেক্সট টপিক, সেটা হচ্ছে লেনদেনের সমতা। অর্থাৎ এই পয়েন্টটা ভালো মতো তুমি যদি লক্ষ্য করো, তাহলে এটাকেই বলা হচ্ছে লেনদেন সমতা, যেখানে ইকুইলিব্রিয়াম চলে আসে, সমতা চলে আসে, যখন আমাদের পাওনা সমান সমান দেনা হয়। বাট তোমাকে আমি আগেই বললাম যে লেনদেনের পাওনা আর লেনদেনের দেনা সবসময় যে সমান হবে, অর্থাৎ লেনদেনের উদ্বৃত্ত সবসময় শূন্য হবে, এটার কোনো মানে নাই। আর বিশেষ করে আমাদের দেশে যেটা চলছে আপাতত, সেখানে আমাদের সবসময় পাওনা কম থাকে, দেনা বেশি থাকে। অর্থাৎ আমরা বাইরের দেশ থেকে পাই কম আর দিতে বেশি হয়। তো এখানে ঘাটতি দেখা যায়। কি দেখা যায়? ঘাটতি। এবার এই ঘাটতি কীভাবে দূর করতে হবে বা কী আছে, কীভাবে ভারসাম্য আনতে হবে, সেটা নিয়ে আমরা আলোচনা করি। আচ্ছা, চলো তাহলে এখন আমরা শুরু করি আমাদের নেক্সট টপিক, যেটা হচ্ছে লেনদেন ব্যালেন্সে ভারসাম্য। এবার লেনদেন ব্যালেন্সে ভারসাম্য কি সেটা আমি তোমাকে বলি। তো একটু আগে আমরা তোমাকে বললাম যে যখন ডেবিট এবং ক্রেডিট সাইড পাওনার দিকটা আর দেনার দিকটা যখন সমান সমান হয়ে যাবে, তখন তাকে আমরা ভারসাম্য বলবো। এবার এটাকেই আমরা দুভাগে ভাগ করি, স্বয়ংভূত লেনদেন আর উদ্ভূত লেনদেন। স্বয়ংভূত লেনদেন মানে কি? যখন কোনো দেশের অর্থনীতিতে এই লেনদেনগুলো নিজে নিজে হয়। নিজে নিজে কীভাবে হবে স্যার? নিজে নিজে বলতে এই লেনদেনের মধ্যে সরকার কোনোভাবে হস্তক্ষেপ করে না। ব্যাপারটা এমন করে বোঝো যে লেটস সাপোজ একটা দেশের মধ্যে একটা লোক সে নিজের থেকে কিছু দ্রব্য বাইরে রপ্তানি করলো। রপ্তানি করার পরিবর্তে কী হবে? সে কিছু টাকা আমাদের দেশে পাবে, তা আমাদের পাওনার দিকটা বাড়বে। সেমভাবে কোনো একটা দেশের লোক বা আমাদের দেশের লোক বাইরের দেশ থেকে কিছু আমদানি করলো, তো আমদানি করলো তো টাকা দিতে হবে। এখানে কি হচ্ছে? সরকার বাইরের থেকে এসে কোনো রকম হস্তক্ষেপ করছে না। কথাটা বুঝতে পারছি?
যদি সরকার বাইরের থেকে হস্তক্ষেপ না করে আর এই জিনিসটা অটোমেটিক চলতে থাকে যে আমার কিছু কেনার আছে আমি কিনলাম, বাইরের দেশে কিছু নেওয়ার আছে নিলাম, এটা অটোমেটিক হবে। আর এটা হওয়াতে আমার পাওনার দিক আর দেনার দিক সমান সমান হয়ে যাবে, তাহলে এটা সবথেকে ভালো সিচুয়েশন অ্যাকচুয়ালি। বাট এটা যখন হবে অটোমেটিক, তাকে আমরা বলবো স্বয়ংভূত লেনদেন। স্বয়ংভূত অর্থাৎ যার উপরে সরকার কোনো প্রেশারাইজ করেনি যে লেনদেনটা আমি করব বা তুমি করো, এটা নিজে নিজে হচ্ছে। ব্যবসায় অর্থনীতিতে লোকরা নিজেরাই এই জিনিসটা করছে। বাট যখন সরকার হস্তক্ষেপ করবে, সরকার লেনদেনের মধ্যে নিচে আসবে সমতা আনার জন্য, ভারসাম্য আনার জন্য, তাকে আমরা বলবো উদ্ভূত লেনদেন। বুঝতে পারলেন কি বললাম না? এবার এটা একটা টেবিলের সাহায্যে বুঝি, আরও ভালো মতো বুঝতে পারবো। দেখো আমি এই টেবিলটা আঁকালাম, এই টেবিলটা আমি এখানে লিখলাম পাওনার দিক, এখানে আমি লিখলাম দেনার দিক। এবার পাওনার দিকটা কী হচ্ছে দেখো, পাওনার দিকটায় স্বয়ংভূত পাওনা। স্বয়ংভূত বলতে যেটা অটোমেটিক হচ্ছে, যেটা আমি তোমাকে আগে বললাম যে আমাদের দেশের লোক নিজের ইচ্ছায় বাইরের দেশে জিনিস এক্সপোর্ট করছে। যখন জিনিস এক্সপোর্ট করবে তো বাইরের দেশ থেকে আমরা টাকাটা পাবো মানে পাওনার দিকে আসবে। যখন এটা অটোমেটিক হবে তাকে বলবো স্বয়ংভূত পাওনা। দেখো কী আছে প্রথমে এই নাম্বারে আমি লিখলাম দৃশ্য ও অদৃশ্য রপ্তানি। মানে সেম, আমরা কিছু এক্সপোর্ট করলাম বা আমাদের লোক সার্ভিস দিল, তার পরিবর্তে বাইরের দেশ থেকে আমরা টাকা পাবো 700 টাকা। ক টাকা পাইলাম? 700। এবার হস্তান্তর অটোমেটিক হয় যে বাইরের দেশ থেকে আমরা টাকা পাইলাম, হস্তান্তর সকাল কোনোভাবে আসেনি এখানে মাঝখানে 100 টাকা। আর মূলধনী মানে লোন টোন নিলাম বা যাবতীয় যা যা আছে এটা হলো 200 টাকা। এটা মোট আমার যোগ করে কত আসে দেখো, 7, 1, 8, 2 1000 টাকা। তো এটা আমাদের চলে আসলো কত টাকা? 1000 টাকা আসছে এখানে, 1000 টাকা। এবার এখানে কত আছে দেখি, স্বয়ংভূত যেগুলো আছে এটা কী হবে দেখি, এখানে দৃশ্য আর অদৃশ্য হলো 700, ঠিক আছে। হস্তান্তর এখানে হলো 200, ঠিক আছে। আর মূলধন এখানে হলো 300, ঠিক আছে। এটাকে যোগ করে কত হয়? 7, 2, 9, 3, 1200। স্যার এখানে তো হয়ে গেল 1200 আর এখানে হয়ে গেল 1000। অর্থাৎ দেখো এই জায়গাটা কী হচ্ছে, এটা অটোমেটিকভাবে ভারসাম্য আসেনি এই জায়গাটায়। কথা বুঝতে পারো আমি কী বললাম? যেখানে অটোমেটিকভাবে ভারসাম্য আসেনি, এবার এখানে সরকারকে হস্তক্ষেপ করতে হবে আর সরকার বলবে যে আমি ভারসাম্য নিয়ে আসছি। যদি এই স্বয়ংভূত জিনিসটা একা একা হয়ে যেত, ভারসাম্য চলে আসতো, তাহলে তো স্বয়ংভূত হয়ে গেল। কিন্তু এখানে দেখো ভারসাম্য আসেনি, এখানে চলে আসছে 1200, এখানে চলে আসছে 1000। তো এইবার সরকার কি বললো, কোনো ব্যাপার না, আমি লোন নিচ্ছি, টাকা তো লাগবে, আমাকে 1200 টাকা দিতে হবে বাইরের দেশে, ব্যাপারটা বোঝো, দেনা মানে আমাকে দিতে হবে, আমাকে বাইরের দেশে 1200 টাকা দিতে হবে। বাট বাইরের দেশ থেকে আমি কত টাকা পাচ্ছি? 1000 টাকা পাচ্ছি। 200 টাকা এক্সট্রা করে দিয়ে আসবে, তাহলে স্বাভাবিক কথা এটাও আমাকে লোন নিতে হবে। এবার এই লোনটা কি নেবে? এই লোনটা নেবে আমাদের সরকার। বুঝতে পারলাম? তো যখন সরকার মাঝখানে চলে আসবে তখন ও 200 টাকা বাইরের দেশ থেকে লোন নিল, উদ্ভূত মূলধনী পাওনা হলো। তাহলে এবার দেখো আমার 1200 2 দিয়ে মিলে যাচ্ছে, আমার 1200 2 দিয়ে মিলে যাচ্ছে। এবার দেখো ভারসাম্য চলে আসছে। কথা বুঝতে পারলাম কি পারলাম না? যখন আমাদের দেশের সরকার মাঝখানে হস্তক্ষেপ করবে আর ভারসাম্য আনার চেষ্টা করবে, তখন আমরা বলতে পারি যে এটা হলো উদ্ভূত লেনদেন প্রভাবে। এটাই অ্যাকচুয়ালি বেশিরভাগ হয়ে থাকে, যে অটোমেটিকভাবে আমাদের দেশের মধ্যে বিশেষ করে আচ্ছা স্যার উদ্বৃত্ত আর ঘাটতি ব্যাপারটা বুঝি। যদি আমার পাওনার দিকটা বেশি হয়, আমি পাবো বেশি আর দিতে হবে কম, অর্থাৎ আমার পাওনা বেশি, পাওনা গ্রেটার দেন দেনা, তাহলে এই সিচুয়েশনটাকে আমি বলবো হচ্ছে উদ্বৃত্ত সিচুয়েশন, মানে সারপ্লাস, ইংলিশে যদি বলি সারপ্লাস। আর যদি আমার পাওনা কম হয় আর দেনা বেশি হয়, পাওনা লেস দেন দেনা, তাহলে এটাকে আমি বলবো ঘাটতি। এটা আমি কি বলবো? ঘাটতি। কথা দেখো বুঝতে পারলেন কি বললাম না? এটা পাওনা, এটা উদ্বৃত্ত হলো, এটা আমাদের ঘাটতির পয়েন্টটা হলো। তো যখন আমাদের পাওনা আর দেনা আচ্ছা যখন সমান সমান হবে একে বলবো ভারসাম্য। স্যার সমান সমান হলে কী হবে? সমান সমান হলে আমরা এটাকে বলবো ভারসাম্য। তো টেবিলটা দেখো বুঝতে পারলাম, এটা অটোমেটিকভাবে যখন হয়ে যেত তাহলে ভারসাম্য চলে আসতো। বাট যেহেতু অটোমেটিক হয়নি, সরকারকে মাঝখানে লেনদেন করতে হয়েছে, উদ্ভূত লেনদেন করতে হয়েছে, তাই জন্য এখানে ভারসাম্য নিয়ে আসতে হবে, ভারসাম্য আনতে হবে। বুঝতে পারলেন কি বলা? তো এভাবে করে ভারসাম্যটা আমাদের চলে আসে। এবার প্রশ্ন উঠছে তোমাদের মনে অবশ্যই, স্যার ঘাটতিটা কেন হয়? কেন আমরা পাবো কম দিব বেশি, বা এই উদ্বৃত্ত বা কেন হবে? তো দেখো উদ্বৃত্ত কখন হবে? যখন আমরা বেশি করে এক্সপোর্ট করব, বেশি টাকা আসবে, কম ইম্পোর্ট করবো, নিজের দেশে সব জিনিস বানানো হয়ে যাচ্ছে, এখানে ইম্পোর্ট আমাদের কম হচ্ছে, ইম্পোর্ট কম হচ্ছে, স্বাভাবিক কথা আমার তার সারপ্লাস আসবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় খাস করে আমাদের অর্থনীতিতে, আমাদের দেশের অর্থনীতিতে সবসময় আমরা ঘাটতিতেই থাকি। অর্থাৎ আমাদের কাছে আসে কম, দিতে হয় বেশি, পাওনা কম আর দিতে হয় বেশি, আমরা বেশিরভাগ এই জিনিসটাই আমরা ফেস করি। তো এটার কারণ কি আছে বুঝতে পারলাম কি? আমাদের দেশের জিনিস তৈরি কম হচ্ছে। এবার কীভাবে এটাকে ঠিক করব, চলো এখন এটাকে নিয়ে আলোচনা করি। চলো তাহলে এখন আমরা শুরু করি আমাদের নেক্সট লেনদেন ব্যালেন্সে ঘাটতি সংশোধনের পদ্ধতি।
তোমাকে আমি এখনই বললাম যে আমাদের লেনদেনের মধ্যে বেশিরভাগ ঘাটতি দেখা যায়। ঘাটতিটা বুঝতে পারলাম, পাওনা যখন কম হয় দেনা বেশি হয় তখনই ঘাটতি হয়। এবার ব্যাপারটা হচ্ছে যে ঘাটতি হয়, ঠিক কথা। এবার ঘাটতি হলে স্যার এটা ঠিক কীভাবে করবো? ঠিক, এবার এর জন্য কয়েকটা আমরা পয়েন্ট পড়বো। এই পয়েন্টগুলো পড়লে আমরা বুঝতে পারবো যে ঘাটতি কীভাবে ঠিক করা যেতে পারে। ঠিক আছে, আমি পয়েন্টকে বিস্তারে লিখিনি, পয়েন্টের হেডিংগুলো শুধু লিখছি, তোমাকে বুঝাই দিচ্ছি। আর তুমি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যে এর নোটসগুলো তোমরা পেয়ে যেতে পারবে। ঠিক আছে, তো আমি এই জন্য এখন বেশি বড় করে লেখালাম না, আমি জাস্ট এই হেডিংগুলো লেখাচ্ছি আর হেডিংগুলো আমরা বোঝাচ্ছি। ঠিক, এবার দেখো আমাদের কী লেখা আছে, রপ্তানি প্রসার। প্রথম পয়েন্ট কি বলা হচ্ছে, রপ্তানি বাড়াতে হবে। সিম্পল, আমার যদি পাওনা কম হয়, স্যার ব্যাপারটা এমন করে বলেছে আমাদের যদি পাওনা কম হয় আর দেনা বেশি হয়, অর্থাৎ আমি টাকা পাবো কম, দিতে হবে বেশি। তার মানে কি, আমি বাইরে বেশি কিনতেছি, যদি বাইরে বেশি কিনতে তারপরে তোমার টাকা বেশি দিতে হবে। তো যদি আমাদের দেশে আমরা বেশি করে তৈরি করি তারপরে আমরা রপ্তানি করি, তাহলে বেশি করে রপ্তানি করলে টাকা আসবে বেশি, পাবো বেশি, তো অটোমেটিক ঘাটতিটা দূর হয়ে যাবে। ঠিক না? তো রপ্তানি প্রসার মানে কি বললাম, রপ্তানি প্রসার মানে বলা হচ্ছে যে আমাদের দেশের মধ্যে রপ্তানি বাড়াতে হবে। যেভাবে করে রপ্তানি বাড়বে সেভাবে করে ঘাটতিটা কম হবে। এবার রপ্তানি বাড়ার জন্য কি করা যেতে পারে? রপ্তানি বাড়ার জন্য মেনলি দুটো করে ফর্মুলা ইউজ করা যেতে পারে। একটা, সরকার আমাদেরকে সাবসিডি দিতে পারে, তাই না? ভর্তুকি দিতে পারে যে ভাই হ্যাঁ তুমি রপ্তানি করো, সাবসিডি দিতে পারে, বা ট্যাক্স কম করতে পারে, এক্সপোর্ট ডিউটি যদি কম করে দেয় তাহলে হতে পারে, বা বাইরে অন্যান্য জায়গায় কোনো মেলা বসে, আন্তর্জাতিক মেলা, ইন্টারন্যাশনাল ফেয়ারগুলো হয়, ঠিক না? সেই মেলার মধ্যে কোথায় কখন হচ্ছে, কী না হচ্ছে সেটা আমাদেরকে ইনফরমেশন দিলে আমরা ওখানে মেলা যেতে পারবো, ওখানে শোকেস করতে পারবো, আর সেভাবে করে রপ্তানি বাড়ানো বিভিন্ন কাজগুলো করা যেতে পারে। কি সাবসিডিজ দিতে পারে যে হ্যাঁ সরকার আমাদের টাকা দিচ্ছে, নাও তুমি রপ্তানি বেশি করে করো, রপ্তানিকে প্রমোট করতে পারে। অ্যাকচুয়ালি এক্সপোর্ট ডিউটি, ট্যাক্স কম লাগাতে পারে, ডিউটি কম লাগাতে পারে, তার ফলে কী হবে, রপ্তানি বেশি করে হবে। তো এরকম নানান কয়েকটা উপায় আছে সরকার করতে পারে যার সাহায্যে রপ্তানি বাড়বে, আর রপ্তানি বাড়লে ব্যালেন্সের ঘাটতিটা কম হবে। এটা হলো একটা প্রথম উপায়। 2 নম্বর কী বলা আছে? 2 নম্বর বলা হচ্ছে আমদানি নিয়ন্ত্রণ। এবার আমদানি কন্ট্রোল করতে হবে। যেমন রপ্তানি বাড়াতে হবে তেমনি আমাকে আমদানিও কম করতে হবে। এবার আমদানি কম কেন করতে হবে? যখন আমি আমদানি কম করব অটোমেটিক আমার টাকাটা বাইরে যাবে কম, আমাকে দিতে হবে কম, আমার দেনা কম হবে। আমার যখন দেনা কম হবে আমার ব্যালেন্স শিটের ঘাটতিটাও কম হবে। কথা বুঝতে পারলাম কি পারলাম না? তো আমাদের পয়েন্ট কী বলে, আমদানি নিয়ন্ত্রণ করতে হবে। এবার আমদানি নিয়ন্ত্রণ করার মেনলি এর জন্য দুটো পদ্ধতি আছে। কটা পদ্ধতি? দুটো। একটাকে বলা হয় ট্যারিফ, TARRIFS, ট্যারিফ, আরেকটাকে বলা হয় QUOTA, কোটা। ট্যারিফ মানে কি? ট্যারিফ মানে সরকার ট্যাক্স লাগাবে। যেমন তোমরা হয়তো শুনছো ইদানিং আমাদের মুম্বাইতে একটা গাড়ি আসছে, হ্যাঁ না, এলন মাস্ক একটা গাড়ি লঞ্চ করছে, সম্ভবত তোমরা নিউজ শুনছো কিনা। গাড়িটার দাম 26 to 27 লাখ সামথিং। গাড়িটার অ্যাকচুয়াল দাম 26 to 27 লাখ, 26 থেকে 27 লাখ টাকা গাড়ির দাম। এবার ওই গাড়িটা আমাদের দেশে যখন বিক্রি হচ্ছে এর দাম হলো কত? এর দাম হয়ে গেছে আমাদের 60 to 63 লাখ, 62 থেকে 63 লাখ টাকা। আই থিঙ্ক এরকমই একটা ফিগার আছে। তাহলে গাড়ির দাম 26 লাখ টাকা, কিনতে গেলে আমি পাবো 60 লাখ টাকায়। দেখো কত টাকা ট্যাক্স। ট্যাক্স অনেক বেশি হয়ে গেছে, আশা করি বুঝতে পারলাম। এবার ট্যাক্স এত বেশি কেন হচ্ছে? কারণ সরকার বলে তুমি বাইরের দেশ জিনিস কেন কিনবা, আমাদের দেশে কিনো, কোনো সমস্যা নেই, বা ওরা এখানে এসে বানাক। বিকজ বানানো হচ্ছে বাইরে থেকে, আমরা কি আমদানি করতেছি, পুরো একদম গাড়িটা ইম্পোর্ট করছি, সরকার ট্যাক্স বেশি লাগাচ্ছে। অর্থাৎ সরকার চায় যে তুমি সেই গাড়িটা না কিনো, সিম্পল। তাই জন্য সরকার কি উপায় করলো? সরকার বললো আমি ট্যাক্স বাড়িয়ে দেবো। আমি যখন ট্যাক্স বাড়িয়ে দেবো স্বাভাবিক কথা জিনিসটার দাম বেড়ে যাবে, জিনিসটার দাম বেড়ে গেল তো আমি আমদানি কম করবো। বুঝতে পারলাম কি বললাম না? তো একটা তো হতে পারে ট্যারিফ। ট্যারিফ মানে কি? ট্যাক্স বাড়িয়ে দেওয়া, ট্যাক্স লাগানো। আরেকটা হচ্ছে কোটা। কোটা মানে কি? একটা ম্যাক্সিমাম লিমিট ফিক্স করে দেওয়া, যে এর বেশি তুমি কিনতে পারবে না, এর বেশি তুমি আমদানি করতে পারবে না। লেটস সাপোজ আমি যদি আগে 1000 কেজি কিনতাম, এখন সরকার বলল তুমি বেশি 800 কেজি কিনতে পারবে, 800 কেজির বেশি তুমি কিনতে পারবে না। তো এমন করে সরকার আমাদের উপরে কোটা ফিক্স করে দিতে পারে, লিমিট ফিক্স করে দিতে পারে যে তুমি এর বেশি ইম্পোর্ট করতে পারবে না। তেমনি করে আমাদের আমদানি নিয়ন্ত্রণ করা যায়। তো একটা তো হয় তুমি ইম্পোর্ট ডিউটি বাড়িয়ে দিচ্ছ। ট্যারিফ মানে কি? ট্যারিফ মানে হচ্ছে তুমি ইম্পোর্ট ডিউটি, কী বললাম আমি তোমাকে, এটা ইম্পোর্ট ডিউটি আমাদের বাড়িয়ে যাচ্ছে। ইম্পোর্ট ডিউটি যেই বাড়ছে সেভাবে জিনিসের দাম বেড়ে যায়, জিনিসের দাম বাড়লে আমি আমদানি করবো কম। আর এটা কোটা বা কোটাকে আমরা বলি লিমিট, অর্থাৎ সরকার লিমিট ফিক্স করে দিচ্ছে যে তুমি এর চেয়ে বেশি কিনতে পারবে না। কি এই দুটো পদ্ধতি বুঝতে পারলাম কি পারলাম না? এবার দেখো 3 নম্বরে কি দেওয়া আছে? মুদ্রা সংকোচন। মুদ্রা সংকোচনকে আমরা বলতে পারি ডিফ্লেশন। আমরা ইনফ্লেশন শুনছিলাম, এখন আবার ডিফ্লেশন। এবার মুদ্রা সংকোচন মানে কি? দেখো
মুদ্রা সংকোচনের মাধ্যমে আমদানি কম করা সম্ভব হয় যায়। কীভাবে কম করা যায়? মুদ্রা সংকোচন দেশে জাতীয় আয়ের অর্থমূল্য হ্রাস করাকে বোঝায়। আমাদের যে টাকা আছে, টাকার ভ্যালু কমানোটাকে বলে। অর্থাৎ যখন টাকার ভ্যালু কমে যাবে তখন বাইরের দেশ থেকে যখন আমরা জিনিস কিনবো সেই জিনিসের দামটা বেড়ে যাবে। আমাদের দেশের যখন অর্থমূল্য, তোমরা হয়তো শুনেছো তোমাদের বাবা মায়ের কাছ থেকে যে আগে আমরা 100 টাকা কত কিছু পাইতাম, এখন 100 টাকা কিছুই পাওয়া যায় না। যদি আমি আমার এক্সাম্পল দিই, সত্যি কথা, আমরা যখন স্কুলে পড়তাম, স্কুলে 5, 6, 7, 8 পড়ি, তখন আমরা 5 টাকা নিয়ে গেলাম, 10 টাকা নিয়ে গেলাম, বাহ মানে মজাই মজা। এখন 10 টাকা তো মনে হয় কিছুই হয় না, তাই না? তো টাকার ভ্যালু কী হলো? টাকার ভ্যালু কমে গেছে। ব্যাপারটা ভালো করে বুঝবা। টাকার ভ্যালু যখন কমে যায় তখন আমরা কিনতে পারি না। কিনতে গেলে সেম জিনিস আমাকে বেশি দাম দিতে হবে। যখন দাম বেশি দিতে হবে, স্বাভাবিক দাম বেড়ে গেছে, তো আমদানি কম করতে হবে। যখন টাকার ভ্যালু কমবে, আমরা বাইরের দেশ থেকে জিনিস কিনবো কম, বাইরের দেশ থেকে জিনিস কিনবো কম, তো আমদানি হবে কম। সেম এখানেও আমদানি নিয়ন্ত্রণ টাইপের কথা বলা হচ্ছে। কি বুঝতে পারলাম কি পারলাম না? তো আমরা যদি দেশের আয়স্তর কমে আসে, আর যদি আমার আয়স্তর কমে যায়, আমাদের আয় যদি কমে যায়, তাহলেও কিন্তু এটা হতে পারে। কি বুঝতে পারলাম কি পারলাম না? আর নেক্সট যে পয়েন্টটা বলা হচ্ছে সেটা হচ্ছে কী বলে এখানে, বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ। আচ্ছা, বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ মানে ফরেন এক্সচেঞ্জ রেট, এটাকে কন্ট্রোল। লেট সাপোজ আমি যখন আগে, এটা ডলার, ঠিক আছে, ডলার $1 সমান লেট সাপোজ এখন চলতেছে আমাদের এখানে 85 রুপিস অ্যারাউন্ড চলছে। ভালো ব্যাপারটা বুঝবা, এই জিনিসটা, এই পয়েন্টটা ভালো তো বুঝতে পারবা। এখন $1 সমান 85 টাকা চলছে। সরকার কি করলো? সরকার বলল যে না, $1 সমান 100 টাকা করে দেবো আমি এখন। তো দেখো ফরেন এক্সচেঞ্জ রেট কী হলো? আমাদের টাকা ভ্যালু বৈদেশিক মার্কেটে কমে গেল। আগে $1 জন্য 85 টাকা দিতে হতো, বাট এখন ওই $1 জন্য আমাকে 100 টাকা দিতে হচ্ছে, আমাকে এখন বেশি টাকা দিতে হচ্ছে। আরও ইজি করে বুঝাই, লেট সাপোজ আমি আগে যখন বিদেশ থেকে একটা ফোন কিনতাম, চলো আইফোন কিনতাম, তো আগে আইফোনের দাম বিদেশে আছে $1000। তখন আমি যখন কিনতাম তখন আমাকে পড়তো 85,000 টাকা আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে। এখন যখন আমি কিনবো সেম জিনিসটাই সেম দামেই, এখন আমার পড়বে 1,00,000 টাকা। তার মানে কি হলো? আমার দাম বেড়ে গেল। দাম বাড়লো কেন? কারণ আমাদের এক্সচেঞ্জ রেট বেড়ে গেছে। তা আমাদের এক্সচেঞ্জ রেট চেঞ্জ করে দিয়েও সরকার কিন্তু আমদানি নিয়ন্ত্রণ করতে পারে বা ব্যালেন্সের ঘাটতিটা ঠিক করতে পারে। অর্থাৎ টাকার রেটটা কমিয়ে দেওয়া যাতে করে আমার আমদানিটা হয়ে যায়, কী বলে, বেশি দামি কস্টলি হয়ে যায়, যাতে করে আমরা আমদানি কম করি। তো এটা হলো বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ পদ্ধতি। এর সাহায্যেও সরকার কী করতে পারে? ব্যালেন্সের ঘাটতি ঠিক করতে পারে। লাস্ট যে নিয়মটা বলা হচ্ছে সেই নিয়মটা বলা হচ্ছে অন্যান্য পদ্ধতি। এবার অন্যান্য পদ্ধতির মধ্যে কী বলা হচ্ছে? অন্যান্য পদ্ধতির মধ্যে আমি একটু করলাম, টেবিলটা আঁকাইছিলাম, সেই টেবিলের মধ্যে কী ছিল? যখন ঘাটতি দেখা দিল, সরকার কী করলো? বাইরের দেশ থেকে লোন নিল। এরকমভাবে লোন নিয়েও আমরা ঘাটতিটা ঠিক করতে পারি। তো এমন কয়েকটা পদ্ধতি আছে যেই পদ্ধতির সাহায্যে সরকার আমাদের কী করে? আমাদের ব্যালেন্সে ঘাটতি ঠিক করার ব্যবস্থা করে। তুমি এটা স্ক্রিনশটও নিয়ে নাও, ভালো মতো করে দেখো, লিখে নাও, বুঝতে পারবে। আর কোন ডাউট থাকলে আমাকে অবশ্যই জানাও, ঠিক আছে? এবার চলো আমরা শুরু করি আমাদের পরে পাঠ, বিনিময়। এই পাঠটাই শিখবো অ্যাকচুয়ালি, বিনিময় রেট বা বিনিময় হার ব্যবস্থা কি। আচ্ছা, এবার তাহলে চলে আসি আমরা আমাদের নেক্সট টপিকে, যেটা হচ্ছে এক্সচেঞ্জ রেট সিস্টেম বা বিনিময় হার ব্যবস্থা। এক্সচেঞ্জ রেট সিস্টেম বা বিনিময় হার ব্যবস্থা। এবার এক্সচেঞ্জ রেট সিস্টেম কি আর কীভাবে কাজ করে সেটা আমরা বুঝি। তার আগে আমরা বুঝে নিব এক্সচেঞ্জ রেট সিস্টেম কয় প্রকারের হয়। একটাকে বলা হয় ফিক্সড এক্সচেঞ্জ রেট সিস্টেম, স্থির বিনিময় হার ব্যবস্থা, আর একটাকে বলা হয় ফ্লোটিং এক্সচেঞ্জ রেট সিস্টেম বা পরিবর্তনশীল বিনিময় হার ব্যবস্থা। এবার বিনিময় হার ব্যবস্থা বা এক্সচেঞ্জ রেট কী জিনিস? ওর আগে বলি, এক্সচেঞ্জ রেট মানে বোঝাচ্ছে আমরা আমাদের দেশের সঙ্গে অন্যান্য যে কোনো দেশের যে লেনদেন হয় সেটা সমস্ত লেনদেন ফরেন কারেন্সিতে হয়, ঠিক। এবার এটা বলে ফরেন এক্সচেঞ্জ। অর্থাৎ ফরেন এক্সচেঞ্জ মানে হচ্ছে যে $1, আমি ডলার এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, সমান আমাদের দেশে এখন 85 টাকা। অর্থাৎ এই $1 সমান 85 টাকা, এটা হলো আমাদের ফরেন এক্সচেঞ্জ। এটাকে আমরা কী বলবো? ফরেন এক্সচেঞ্জ। অর্থাৎ ফরেনের একটা কারেন্সি নেওয়ার জন্য, ইউএসের $1 নেওয়ার জন্য আমাকে আমাদের দেশের 85 রুপিস দিতে হবে, ঠিক। এটা আমি এক্সাম্পল নিচ্ছি অবশ্য। তো এরকম করেই আমরা অন্যান্য দেশের যখন আমরা ফরেন কারেন্সি নিব, লেট সাপোজ আমি নিলাম কী বলে পাউন্ড, হ্যাঁ, ব্রিটেনে পাউন্ড হয়, বা কুয়েত ওখানে দিনার হয়, বা ইউএইতে যাবে ওখানে দিরাম হয়, রাইট। তো ওই দিরাম হলো বা এগুলো হলো, একটা ওই কারেন্সি নেওয়ার জন্য আমাকে আমাদের দেশের টাকা দিতে হবে। এক্সচেঞ্জ করবো তো, বিনিময় করবো তো ওই দেশের টাকার সঙ্গে আমাদের দেশের টাকা এক্সচেঞ্জ করবো,
তো যেটা করব ওটা বলা হয় ফরেন এক্সচেঞ্জ, এটা কি বলবো ফরেন এক্সচেঞ্জ। আর এই রেটটা যেটা হবে সেটাকে বললাম ফরেন এক্সচেঞ্জ রেট, মানে এর পরিবর্তে এত টাকা হচ্ছে, ঠিক আছে। তো এটাই হলো এক্সচেঞ্জ রেট সিস্টেম। এবার এটাকে স্যার এটা $1 = 85 এটাকে ডিসাইড করে। প্রশ্ন এখানে হচ্ছে এটা আমরা তো বুঝে গেলাম যে $1 = 85 টাকা আমাকে দিতে হবে। এবার এটা ডিসাইড কী করবে, এই ডিসাইড করাটা একে দুভাগে ভাগ করলাম আমরা, একটাকে নাম দিলাম ফিক্সড এক্সচেঞ্জ রেট সিস্টেম আর একটাকে নাম দিলাম ফ্লোটিং এক্সচেঞ্জ রেট সিস্টেম। ফিক্স মানে স্থির, এটা অ্যাকচুয়ালি ডিসাইড করে সরকার। কে ডিসাইড করে এটা আমাদের ডিসাইড করে গভর্নমেন্ট, ঠিক। আর এটাকে ডিসাইড করে আমাদের হচ্ছে মার্কেট। কে ডিসাইড করে এটা আমাদের মার্কেট ডিসাইড করে। মার্কেট মানে কি আমি আসছি আর গভর্নমেন্টটা বুঝিয়ে দিচ্ছি। যখন গভর্নমেন্ট আমাদের দেশের সরকার কোনো কারণে, বেশিরভাগ সেই কারণটা হতে পারে যে আমরা বেশি করে ইম্পোর্ট করি, যেটা তোমাকে বললাম, যখন আমাদের দেশে বেশি করে ইম্পোর্ট হচ্ছে সরকার কি বললো, সরকার বললো আমাদের দেশের কারেন্সির ভ্যালুটা কমায় দাও। অর্থাৎ আগে যদি $1 = 85 হতো এখন 100 করে দাও। তাহলে কি হবে, তাহলে অটোমেটিক জিনিসের দাম বেশি হয়ে যাবে, জিনিসের দাম বেশি হলে আমরা আমদানি করবো কম। তো এই কারণেই অ্যাকচুয়ালি সরকার করে থাকে চেঞ্জেস। সরকার যখন আমাদের দেশের টাকার ভ্যালু বাড়ায় বা কমায়, আই রিপিট, সরকার যখন আমাদের সরকার বলতে আরবিআই, ঠিক, এখানে সরকারকে রিপ্রেজেন্ট করে আরবিআই। তো সরকার বলতে বা আরবিআই যখন আমাদের দেশের টাকার ভ্যালু কমায় বা বাড়ায়, হোয়াট এভার দ্য রিজনস, তাকে আমরা বলবো ফিক্সড এক্সচেঞ্জ রেট সিস্টেম, ঠিক আছে। ক্লিয়ার? তাহলে আমি কী বলবো, ফিক্সড এক্সচেঞ্জ রেট সিস্টেম কী জিনিস, যখন আরবিআই আমাদের দেশে বা সরকার আমাদের দেশে যখন টাকার ভ্যালু বাড়ায় বা কমায়। স্যার বাড়ায় বা কমায় এটা কী হলো, রিভ্যালুয়েশন মানে কি, যখন আমাদের দেশের টাকার ভ্যালু বেড়ে যায়। অর্থাৎ আগে যদি আমি $1 = 85 টাকা হতো, এখন $1 = লেটস সাপোজ হয়ে যাবে 80 রুপিস। তাহলে দেখো আমাদের দেশের টাকার ভ্যালু বেড়ে গেছে, টাকার ভ্যালু কি আমাদের দেশে বেড়ে গেল। এই পয়েন্টটাকে বলা হচ্ছে রিভ্যালুয়েশন। অর্থাৎ যখন আমাদের দেশের সরকার টাকার ভ্যালু বাড়িয়ে দেয় তখন হবে রিভ্যালুয়েশন। সেম এর উল্টোটা হয় যখন সরকার আমাদের দেশে টাকার ভ্যালু কমায় দেয়, তাকে বলবো ডিভ্যালুয়েশন। যেমন এই ক্ষেত্রে তো টাকার ভ্যালু বাড়লো, স্যার তোমাদের বুঝতে সুবিধা হবে, স্যার বাড়লো কোথায়, 85 থেকে 80 হলো, কমে গেল না, কমেনি, বাড়ছে। কীভাবে বাড়ছে, আগে আমাকে $1 নিতে গেলে আমাকে 85 টাকা দিতে লাগতো, এখন ওই $1 নিতে গেলে আমাকে 80 টাকা দিতে হচ্ছে, তো আমাকে কম টাকা দিতে হচ্ছে। তো আমার টাকার ভ্যালুটা কী হলো, বেড়ে গেল। ডলার তো সেমই আছে, বাট আমার টাকার ভ্যালুটা বেড়ে গেছে, পাওয়ার বেড়ে গেছে এর মধ্যে। কি আগে যদি একটা আইফোন $1000 দাম, সেটা 85,000 দাম, আমাকে এখন 80,000 দিতে হবে। তো আমার টাকার ভ্যালুটা কী হলো, ফোনের দাম তো কমেনি, আমার টাকার ভ্যালুটা বেড়ে গেছে, এখন আমি কম টাকাতে সেম জিনিসটা পেয়ে যাচ্ছি। তো এটা আমার টাকার ভ্যালু বেড়ে গেল, এটাকে বলছে রিভ্যালুয়েশন। বাট এর উল্টোটা কী হয়, ডিভ্যালুয়েশন। ডিভ্যালুয়েশন কি, যখন আমার টাকার ভ্যালুটা কমে যায়, লেটস সাপোজ 100 হয়ে গেল। এই ক্ষেত্রে কী হলো, এই ক্ষেত্রে আমাদের পারচেজিং পাওয়ার, টাকার ভ্যালু কমে গেল, এবার আমাকে $1 জন্য আমাকে 100 টাকা দিতে হচ্ছে। তো এরকমভাবে যখন আমাদের দেশের সরকার টাকার ভ্যালু বাড়ায় বা টাকার ভ্যালু কমায়, পাওয়ারটা বাড়ায় বা পাওয়ারটা কমায়, তাকে আমরা বলবো ফিক্সড এক্সচেঞ্জ সিস্টেম। বাড়ালে বলবো ডিভ্যালুয়েশন আর কমালে বলবো আমরা হচ্ছে ডিভ্যালুয়েশন। আশা করি আমরা বুঝতে পারলাম এই পয়েন্টটা কী বলতে চাচ্ছি। এবার এই জিনিসটা যখন সেম পুরো ম্যাটার যখন সরকার করে না, অটোমেটিক হয়। সো অটোমেটিক মানে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের উপরে বেস করে হয়। কীভাবে হয়, ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের উপরে বেস করে, তখন সেটাকে আমরা বলবো ফ্লোটিং এক্সচেঞ্জ রেট সিস্টেম, মানে মার্কেট ডিসাইড করে। এবার এটা কীভাবে কাজ করে দেখো, তোমাকে বুঝাই। লেট সাপোজ এটা আমি একটা কাজ করি, এখানে আঁকাই, নাহলে দেখো এটা আমি আঁকালাম এক্স এক্সিস, এটা আমার অরিজিন, এটা আমার ওয়াই, এটা আমার ডিমান্ড কার্ভ, এটা আমার সাপ্লাই কার্ভ, এটা আমার ইকুইলিব্রিয়াম পয়েন্ট, এই পয়েন্টে। এইবার দেখো এই পয়েন্টে যখন আমি চলে আসবো, এই পয়েন্টটাতে এটা আমার ডিডি লিখে দিচ্ছি, ঠিক আছে না, এটা আমি এস লিখে দিচ্ছি, এটা আমি ই লিখে দিলাম। এবার দেখো এই পয়েন্ট যখন আসছে, এই পয়েন্টটাতে ভালো করে বুঝবা, এই পয়েন্টে আমার ফরেন কারেন্সি ডিমান্ড, এই পয়েন্টটাতে আমাদের ফরেন কারেন্সির ডিমান্ড হচ্ছে এতটা, সাপ্লাই এটুকু। তাহলে কী হবে, কারেন্সি রেটটা বাড়বে গিয়ে এখানে গিয়ে আটকাবে। সেমভাবে এই পয়েন্টে যদি আমি চলে আসি, এই পয়েন্টটি হচ্ছে আমার ডিমান্ড কম, সাপ্লাই বেশি, কারেন্সি ভ্যালু কী হবে, ডিমান্ড কম সাপ্লাই বেশি, তো আমরা জানি দাম কমতে এই জায়গা চলে আসবে। তো এই পয়েন্ট যেখানে আছে, এই পয়েন্টটা যেখানে আমার ডিমান্ড সাপ্লাই সেম, এখানে যে দাম রেট চলছে, এই রেটটাকেই আমরা ফরেন এক্সচেঞ্জ রেট ধরে নিব। কি বুঝতে পারলাম? তো অর্থাৎ যখন মার্কেটের ডিমান্ড আর সাপ্লাইয়ের উপরে ভিত্তি করে ফরেন কারেন্সি রেট ডিসাইড করে, তাকে আমরা বলবো। এবার তোমার মনে প্রশ্ন আসতে পারে, স্যার আমার ফরেন কারেন্সির ডিমান্ড কিসের, কেন লাগবে ফরেন কারেন্সি? যখন আমরা ইম্পোর্ট বেশি করব,
বাচ্চা ভালো মতো বোঝো আমি কি বললাম। যখন আমরা ইম্পোর্ট বেশি করবো, আমরা টাকা কীভাবে দেবো? টাকা আমাদের ইন্ডিয়ান কারেন্সি রুপিসে নিবে না, তখন তারা তাদের ডলারে নিবে, তখন ডলার ডিমান্ডটা বেড়ে যায়। কি তো এমনি করে ডলার ডিমান্ড বাড়ে। বা সেমভাবে আমি যখন এক্সপোর্ট বেশি করব, ব্যাপারটা বুঝবো, আমি যখন এক্সপোর্ট বেশি করে করবো, আমরা টাকাটা কীভাবে পাবো? আমরা টাকা পাবো সেটা হচ্ছে ডলারে পেমেন্ট পাবো, ডলারে পেমেন্ট রিসিভ করবো। তো ওই ক্ষেত্রে সাপ্লাই বেড়ে যায়। এই সাপ্লাই আর ডিমান্ডের উপরে ভেদ করে যখন আমাদের রেট ডিসাইড হবে, সেই পয়েন্টটাকে আমরা বলবো ফ্লোটিং এক্সচেঞ্জ রেট সিস্টেম। এর মধ্যেও দুটো নাম আছে, অ্যাপ্রিসিয়েশন অ্যান্ড ডেপ্রিসিয়েশন। অ্যাপ্রিসিয়েশন যখন এই মার্কেট ডিমান্ডে ফিক্স করে, যখন আমার টাকা ভ্যালু ছিল এটা হয়ে গেল এটা, মানে পাওয়ারটা বেড়ে গেছে, তাহলে এই পয়েন্টটাকে আমরা বলবো, এই পয়েন্টকে আমি বলবো রিভ্যালুয়েশন বা অ্যাপ্রিসিয়েশন, সেম। আর এই পয়েন্টকে আমি বলবো ডিভ্যালুয়েশন বা ডেপ্রিসিয়েশন। মানে সেম, কাম সেম, বাট করে কে সেটা আলাদা, ওর জন্য নামটা আলাদা, বাস, আর কিচ্ছু চেঞ্জেস নেই এর মধ্যে। কি আশা করি তোমাকে আমি বুঝতে পারলাম। এবার এটা হলো আমাদের ফিক্সড এক্সচেঞ্জ রেট সিস্টেম আর ফ্লোটিং এক্সচেঞ্জ রেট সিস্টেম। এবার আমাদের দেশের মতো অর্থনীতি এটাও মানে আবার এটাও মানে, অর্থাৎ আমরা এটা আর এটার একটা মাঝখানে একটা রূপ নিয়ে আসছি। এই রূপটাকে আমি যদি নাম দিই, এটাকে আমি বলবো সেটা হচ্ছে, সেটা এটার মাঝখানে একটা নাম দিলাম, সেটা নাম বলবো ম্যানেজ ফ্লোটিং রেট সিস্টেম। কী নাম বলবো বাচ্চা? ম্যানেজ ফ্লোটিং রেট সিস্টেম। ম্যানেজ ফ্লোটিং রেট এর মানে কি? এর মানে সরকার, আমাদের দেশের সরকার কী করছে, আমাদের দেশের সরকার পুরোপুরি এটা মার্কেটের হাতে ছেড়ে দেয় নাই, পুরোপুরি আবার নিজের কন্ট্রোলেও রাখে নাই। তারা কী করে, যখন দেখে যে মার্কেট স্টেবল নেই, একদম খারাপ অবস্থা আছে, তখন তারা এসে ফিক্স করে। আবার যখন দেখে যে মার্কেট স্টেবল হচ্ছে, নিজের মতো কাজ করবে, তখন তারা আবার হস্তক্ষেপ সরিয়ে নেয়। পুরোপুরি সরকার কন্ট্রোল করে না, আবার পুরোপুরি সে মার্কেটের উপরে ছেড়েও দেয়নি, কন্ট্রোল করছে, তাই না? একে বলা হচ্ছে ম্যানেজ ফ্লোট এক্সচেঞ্জ রেট। আশা করি তোমাকে আমি এক্সচেঞ্জ রেটের পুরো কনসেপ্টটা বুঝতে পারলাম, কীভাবে কাজ করে আর এইটা কী কী জিনিস আছে না আছে। কি তো এভাবে করে আমরা এক্সচেঞ্জ রেট সিস্টেম কি, ফিক্স কি, ফ্লোটিং কি, ম্যানেজ কি, অ্যাপ্রিসিয়েশন ডেপ্রিসিয়েশন, এগুলো বুঝতে পারলাম। কি বুঝতে পারলে কি পারলাম না? তোমরা আমাকে অবশ্যই জানাবে। এমনি করে কিন্তু পুরো এক্সচেঞ্জ রেট সিস্টেম কাজ করে। ঠিক আছে, আমাদের চ্যাপ্টার আজকে এখানেই শেষ হলো। ওয়ান শটে আমরা কমপ্লিট করলাম। তোমাদের জন্য অনেক বেশি কষ্ট হচ্ছে। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অবশ্যই করে দেবে। কোনো ডাউট, কোনো কোয়ারিজ, কোনো রকম কথা থাকলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশন জানাবে। ঠিক আছে, ততক্ষণ থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার।